আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডিশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তৃতীয় অধ্যায়ের সেশন 6 নিয়ে। অর্থাৎ আমাদের কিন্তু আগের সেশনে 4-5 একসাথে শেষ হয়ে গিয়েছিল। আজকে আমরা 6 নাম্বার সেশন নিয়ে আলোচনা করব। এই সেশনে আমাদের বলা হয়েছে হচ্ছে আমরা যে ই কমার্স স্টার্ট করব বা বিজনেস বা ব্যবসা স্টার্ট করব, এর উপস্থাপনা প্রণয়ন করব। এই অ্যাকচুয়ালি আমাদের অধ্যায়ের নামই ছিল নাগরিকের সেবা ই কমার্সের হচ্ছে সুযোগ গ্রহণ করা। অর্থাৎ ই কমার্সের কী কী সুযোগ সুবিধা রয়েছে তা আমরা কীভাবে গ্রহণ করতে পারি, বা নাগরিকের সেবাতে হচ্ছে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো এই অধ্যায়ে। তো আমরা উপস্থাপনা প্রণয়ন এবং ব্যবহারিক সম্পর্কে জেনে আসি। চলো দেরি না করে দেখো পরিকল্পনা উপস্থাপনে আমাদের পরিকল্পনাটি কিসের উপরে ছিল? ই কমার্স বিজনেসের উপর ছিল না? তাহলে ব্যবসায় উপস্থাপনা বলা যায়। ব্যবসায় উপস্থাপনা প্রণয়ন এবং তার ব্যবহারিকটা আমরা এখানে দেখতে পাবো। দেখো প্রথমেই বলা হয়েছে হচ্ছে নাগরিক বা ই কমার্স উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা হয়ে গেছে। মানে আমরা প্রথমে কিসের পরিকল্পনা করেছি? যে পরিকল্পনা যে বলা হয়েছে, পরিকল্পনাটা কিসের উপর করেছি? নাগরিক বা ই কমার্স উদ্যোগ, যে কোনোভাবে মানুষকে সহায়তা করা বা ই কমার্স দিয়ে মানুষকে হচ্ছে সুযোগ সুবিধা দেওয়া, এইটার উদ্যোগ কিন্তু আমরা প্রথমে আগের সেশনে আমরা কিন্তু এ নিয়ে আলোচনা করেছি। এখন এই পরিকল্পনাটি আকর্ষণীয়ভাবে উপস্থাপনা করার জন্য আমরা একটি পোস্টার ডিজাইন করব। অর্থাৎ আমরা এখন একটা বড় পেপারে পোস্টার ক্রিয়েট করব। পোস্টার তোমরা আগের শ্রেণীতে করে এসেছো, আরও বিভিন্ন ছোটোবেলা থেকেই কিন্তু আমরা মোটামুটি পোস্টার কীভাবে করতে হয় তা শিখেছি। তো আমরা এই পোস্টার ডিজাইনটাই করব ই কমার্স এর বিষয় নিয়ে, ই কমার্সের উদ্যোগ নিয়ে বা নাগরিক এর বিভিন্ন সেবা নিয়ে আমরা কিন্তু যে পরিকল্পনা করেছি সেইটাই আমরা পোস্টারে ডিজাইন করব। প্রত্যেক দলের প্রস্তুতকৃত পোস্টার নিয়ে আমরা একটি মেলার আয়োজন করব। অর্থাৎ আমরা একটা মেলা বসাবো, যে মেলায় এই নিয়ে আলোচনা করা হবে। এর আগেও আমরা আমাদের কাজের উপস্থাপনার জন্য সৃজনশীল হচ্ছে কন্টেন্ট তৈরি করেছিলাম, তাই না? আমরা বিভিন্ন ধরনের সৃজনশীল কন্টেন্ট তৈরি করেছিলাম না, যে কন্টেন্টগুলোর সাহায্যে আমরা বিভিন্ন কাজও করেছিলাম। এই কন্টেন্ট প্রণয়নে আসলে কন্টেন্ট জিনিসটা কি, এটা কি আমরা সবাই জানি? কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে এই যে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখি, আমরা বিভিন্ন ধরনের গান শুনি, এগুলো এক একটা ধরনের কন্টেন্ট। যেমন ভিডিও কন্টেন্ট, আমরা বিভিন্ন ইউটিউবে যে সকল ভিডিওগুলো দেখতে পাই, তোমরা যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ এটাও একটা কন্টেন্ট, ঠিক আছে? তাহলে আমাদের কি কি ধরনের কন্টেন্ট হতে পারে? যেমন লিখিত কন্টেন্ট হতে পারে, যেটা আমরা এখন করব, পোস্টারে তৈরি করব, যে এটা হচ্ছে লিখিত কন্টেন্ট। তারপর এটা যদি অডিও আকারে যদি প্লে করা হতো বা হচ্ছে আমাদের শব্দ আকারে যদি এটা হতো, তাহলে এটা শব্দ কন্টেন্ট বা অডিও কন্টেন্ট নামে পরিচিত হতো। আর ভিডিও কন্টেন্ট কি? ভিডিও কন্টেন্ট হচ্ছে যেগুলো আমরা ভিডিও আকারে বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, এগুলো সবগুলোই বিভিন্ন কন্টেন্ট। যেমন ব্লগ পোস্ট আমরা দেখতে পাই, বিভিন্ন ধরনের ফুড ব্লগার বা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের জার্নি করে এবং তারা হচ্ছে ট্রাভেল ব্লগার বলা হয়, এরকম বিভিন্ন ধরনের ব্লগ করে, তারা বেসিক্যালি আসলে কন্টেন্ট ক্রিয়েটার, তারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে থাকে। তাহলে এগুলোকেই কন্টেন্ট বলা হয়। আশা করি কন্টেন্ট কি এটা বুঝতে পেরেছো। এই কন্টেন্ট প্রণয়নে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়। তাহলে কন্টেন্ট তৈরি করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার করে থাকি। কোন কোন সফটওয়্যার দিয়ে বিনামূল্যে ব্যবহার করা যায়, অর্থাৎ কোন কোন সফটওয়্যারগুলো বিনামূল্যে আমি ব্যবহার করতে পারি সেই সম্পর্কে জানবো। আবার কিছু কিছু সফটওয়্যার হচ্ছে কিনে ব্যবহার করতে হয়। তাহলে কিছু কিছু সফটওয়্যার রয়েছে বিনামূল্যে ব্যবহার করা যায়, কিছু কিছু সফটওয়্যার রয়েছে কি কিনে ব্যবহার করতে হয়। আবার এইসব সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করা লাগতে পারে। অর্থাৎ অনেক সময় হয় কি, ইনস্টলেশনের মাধ্যমে আমি অনেক ধরনের কাজ করতে পারি, ঠিক আছে? কি কি সফটওয়্যার ব্যবহার করতে পারি তা তোমাদের নিচে অবশ্যই বলা আছে, দেখো। এবার আমরা হচ্ছে কোন কোনগুলো অনলাইনে সরাসরি কাজের সম্পাদনার মাধ্যমে ডাউনলোড করে প্রিন্ট করা যায় এবং পোস্টার ডিজাইন করা যায়, কতগুলো অফলাইন সফটওয়্যার দেওয়া হলো। মানে যে সকল সফটওয়্যার আমি ডাউনলোড করে ইনস্টল করে ডাউনলোড করে ব্যবহার করতে পারি এবং তার সাথে সাথে কোনো কিছু ডিজাইন করার পর সেটা প্রিন্ট করে বের করেও আনতে পারি, এর মাধ্যমে পোস্টার তৈরি করতে আমাদের সহায়তা হবে। তাহলে এই অফলাইন সফটওয়্যারগুলোর, যেগুলো আমাদের অনলাইনে গিয়ে আমাদের কাজ করতে হয় না, এগুলো আমাদের ডাউনলোড করে আমরা ব্যবহার করতে পারি, সেই সকল সফটওয়্যারগুলোর নাম নিম্নে দেওয়া হয়েছে। প্রথমে বলা আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে সাধারণত আমরা বিভিন্ন ধরনের ভিডিও এডিট করে থাকি, ছবি এডিট করে থাকি। তোমরা যে বিভিন্ন ধরনের
ছবি দেখো, যেমন ধরো আমাদের এখানে এই যে পেজগুলো দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা একটা কি ছবি দেওয়া আছে না, এগুলোকে বলা হয় থাম্বনেল। এই থাম্বনেল ক্রিয়েট করার জন্য কিন্তু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ব্যবহার করতে পারি। এছাড়া আরও অনেক ধরনের সফটওয়্যার রয়েছে যেগুলোর সাহায্যে আমরা এরকম থাম্বনেল তৈরি করে থাকি। তো তারপরে দেখো, তারপরে বলা হয়েছে অ্যাডোবি ইনডিজাইন। তাহলে অ্যাডোবি ইনডিজাইনের সাহায্যে বিভিন্ন ডিজাইন করা হয়, ঠিক আছে। হচ্ছে GIMP, ঠিক আছে, এইটার সাহায্য আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি। তারপর হচ্ছে ব্লেন্ডার, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যান্ড ক্যানভা ইত্যাদি। এই সকল আমরা এগুলো হচ্ছে অফলাইন সফটওয়্যার, যে সফটওয়্যারগুলোর সাহায্যে আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের উপস্থাপনা করার জন্য বা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন ক্রিয়েট করার জন্য বা আমরা কোনো ছবি ডিজাইন করার জন্য এই সকল সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি। তাহলে পোস্টার ডিজাইনের জন্য এই সকল সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করে থাকি। প্রশ্ন আসতে পারে পোস্টার ডিজাইন করার জন্য কোন সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়ে থাকে। সো আমরা এগুলো অবশ্যই মুখস্থ করে নিব, এই নামগুলো। এগুলো আমাদের MCQ আসতে পারে অথবা 2 মার্কের জন্য প্রশ্ন আসতে পারে যে পোস্টার ডিজাইন করার জন্য অফলাইন সফটওয়্যারগুলোর নাম লেখো, 5টা অফলাইন সফটওয়্যার নাম লেখো, তখন এগুলো লিখতে হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো কি বলা হয়েছে, উপরের সফটওয়্যারগুলো সহ বেশিরভাগ হচ্ছে কিনে ব্যবহার করতে হয়। অর্থাৎ উপরের সফটওয়্যারগুলো বেশিরভাগই কি করতে হয়, কিনে সফটওয়্যার ব্যবহার করতে হয়। হয়তো কিছু দিনের জন্য ফ্রি ব্যবহার হচ্ছে করা যায় বা অল্প পরিসরে ব্যবহারের সুযোগ থাকে। কপিরাইট সফটওয়্যার অবৈধ ব্যবহার করা আইনগত নিষেধ থাকে। অর্থাৎ ধরো অনেক সময় কি কপিরাইট সফটওয়্যার থাকে না অনেক ধরনের, অর্থাৎ মানুষ কপি করে সেই সফটওয়্যারটা আবার বিভিন্ন অনলাইন পেজে বা বিভিন্ন অফলাইন পেজে দিয়ে দেয়, সেখান থেকে আমি কিন্তু ব্যবহার করতে পারি। কিন্তু এটা অবৈধভাবে ব্যবহার করলে আইনগত মানে হচ্ছে তারা ব্যবস্থা নিতে পারে, তাই আইনগত নিষেধ থাকে, যে কারণে এগুলো ব্যবহার করা ঠিক না। ব্যবহারের আগে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে এটা বৈধ কিনা, ঠিক আছে। নাহলে তোমার কিন্তু আইনগত ব্যবস্থা তারা নিবে যে তুমি ইউজ করছো, কারা কারা ইউজ করছে, এই ক্ষেত্রে কিন্তু থাকে। এখন সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো আমরা কীভাবে বুঝবো বৈধ বা অবৈধ। তুমি ডিরেক্ট অনলাইনে গিয়ে তুমি এটা ইনস্টল করে ডাউনলোড করো, তাহলে আর এরকম ধরনের সমস্যা তোমার হবে না, ঠিক আছে। আমাদের পরিকল্পনাটি পোস্টার প্রণয়নের কাজটি করার জন্য এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে করা যায় তা দেখানো হলো। তার মানে আমরা এখানে কি করব, অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে সব কাজগুলো করব। তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে আমরা এখন জানতে পারবো। আমরা এই কাজটি শিক্ষকের সহায়তায় বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে করব। যাদের এই সুযোগ থাকবে না তারা এই কাজটি ডিজাইন হচ্ছে পোস্টার কাগজে আকর্ষণীয়ভাবে প্রণয়ন করবে। যাদের ধরো কম্পিউটার ল্যাব নেই যে স্কুলগুলোতে, সেই স্কুল এর স্টুডেন্টরা সবাই হচ্ছে পোস্টার ডিজাইন করে কাজটা করতে পারো। আর যাদের আছে, যদি শিক্ষকরা অনুমতি দেয়, শিক্ষকের সহায়তায় তোমরা ল্যাবরেটরিতে গিয়ে এই সফটওয়্যারটি ব্যবহার করে এই কাজটি করতে পারো। অবশ্যই তোমার কম্পিউটার বা কম্পিউটার ল্যাবে এই সফটওয়্যারটি থাকতে হবে, না হলে কিন্তু এই কাজটি করা সম্ভব হবে না। তাহলে এটা কীভাবে রাখতে হবে, আমাদের সেই সফটওয়্যারটি কিন্তু এখানে কি ইনস্টলেশন করে রাখতে হবে, ইনস্টলেশন করে সেই কাজগুলো করা যায়। তো দেখো প্রথমেই আমাদের এখানে একটা বক্স দেওয়া আছে, আমি বলছিলাম সবসময় বক্সগুলো খুব ইম্পর্টেন্ট হয়। এনে বলা হয়েছে অ্যাডোবি হবে, ঠিক আছে। অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইনস্টলেশনের ধাপ, মানে ইনস্টল করতে কি 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 ধাপ ব্যবহার করতে হয় সেগুলো আমরা এখন দেখতে পাবো। অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি কপিরাইট সংরক্ষণ সফটওয়্যার, এটা কি কপিরাইট সংরক্ষিত সফটওয়্যার আসতে পারে, এটা কি সফটওয়্যার। তারপর হচ্ছে নির্ধারিত মূল্য দিয়ে ক্রয়ের পর কম্পিউটার ইনস্টল করে ব্যবহার করতে হয়। সাধারণত একটি সফটওয়্যার একটি কম্পিউটারে ব্যবহার করা যায়, অর্থাৎ একটা সফটওয়্যারই শুধুমাত্র একটা কম্পিউটারে ব্যবহার করা যায়। একাধিক সফটওয়্যার নিয়ে আমি একটা কম্পিউটার ব্যবহার করতে পারবো না। তবে নির্দিষ্ট সময়ের জন্য বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকায় হচ্ছে ট্রাই ভার্সন নামে একটা অপশন আছে, এই ট্রাই ভার্সন ব্যবহার করে দেখতে পারি। এর জন্য আমাদের শিক্ষকের সহায়তা নিতে হবে। ইলাস্ট্রেটর যে কোনো ভার্সন ব্যবহার করেই আমাদের পোস্টার ডিজাইনের কাজটি করব। এর জন্য নির্দিষ্ট কোনো ভার্সন বা সবচেয়ে আধুনিক ভার্সন ব্যবহার করতে হবে তার প্রয়োজন নেই। মানে করতে হওয়ার যে প্রয়োজন রয়েছে এরকম না, যে কোনো একটা ব্যবহার করলেই হবে, যে একদম পুরোটা আপডেট নতুন যে সফটওয়্যারটা রয়েছে সেটাই ব্যবহার করতে হবে, মানে ভার্সন যে আধুনিক ভার্সন যেটা সেটাই ব্যবহার করতে হবে এরকম না, বা নির্দিষ্ট কোনো ভার্সন সিলেক্ট করে দিয়েছে এরকম না। তোমার যেটা পছন্দ সেটা দিয়ে তুমি করতে পারো। পরবর্তীকালে যদি আমাদের পেশাগত প্রয়োজনে ব্যবহার করতে হয় তখন আমাদের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করব, মানে আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করব। আমাদের কম্পিউটারের স্টার্ট হতে এরূপ প্রদর্শিত আইকন ক্লিক করব।
স্টার্ট বাটন হতে আমরা একটা স্টার্ট বাটন রয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা স্টার্ট বাটন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের স্টার্ট বাটন। হ্যাঁ, এই যে বক্স আকৃতি দেখতে পাচ্ছ, এবং স্টার্ট বাটনে ক্লিক করে হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যার চালু করব। মানে আমাদের ইলাস্ট্রেটরের কিন্তু স্টার্ট বাটন রয়েছে আলাদা, সেইখান থেকে বলছে। ঠিক আছে, ওই স্টার্ট বাটনে গিয়ে সার্চ করলে যদি তোমার কম্পিউটারে থাকে ইলাস্ট্রেটর, তাহলে কিন্তু খুব সহজে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, চালু করার সাথে সাথে আমাদের কম্পিউটারের স্ক্রিন এর উপরে পর্দায় লেআউটটি দেখতে পাবো। মানে আমাদের ফুল স্ক্রিনে আমরা কি দেখতে পাবো, আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটা কেমন দেখতে সেটা দেখতে পাবো। দেখো ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে, ঠিক এরকম একটা ক্যানভাসের মতন দেখা যাবে, অর্থাৎ সাদা একটা পেজ দেখা যাবে, যেটার উপর আমি ছবিটা কী করবো, আর্ট করব। আর এখানে অনেকগুলো টুল থাকবে, যে টুলের সাহায্যে আমি এই সকল কাজগুলো করব। যেমন এখানে টুলগুলোর কিছু নাম বলি, যেমন রেক্ট্যাঙ্গেল টুল, মার্গিও টুল, ইলেকট্রিক্যাল টুল, তারপর হচ্ছে ক্রপ টুল, কাট টুল, ঠিক আছে, মুভ টুল, হ্যাঁ, লেসো টুল, পলিগনাল টুল, এরকম অনেক ধরনের টুল রয়েছে, যে টুলগুলো ব্যবহার করে আমরা এখানে বিভিন্ন কাজ এই আমরা পর্দায় বা স্ক্রিনে বা আমাদের এটাকে ক্যানভাস বলা হয়, ক্যানভাসে আমরা আর্ট করব। তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরের লেআউট দেখতে কেমন আমরা দেখতে পেয়েছি আশা করি চিত্র নম্বর 3.13-তে, তাই না? তারপর দেখো কাজ 1। কাজ 1-এ কী করব, ইলাস্ট্রেটরে টুলসের পরিচিতি, একটি নতুন ফাইল তৈরি। অর্থাৎ আমাদের একটা টুলস সম্পর্কে এখন আমরা জানবো, যে টুলসগুলো আমি খুব র্যান্ডমলি বলে গেছি এই সম্পর্কে এখন আমরা জানবো। ব্যবহারের শুরুতে আমাদেরকে ইলাস্ট্রেটর এর বেশি ব্যবহার করতে হবে, অর্থাৎ আমাদেরকে ইলাস্ট্রেটরের বেশি বেশি ব্যবহার করতে হবে এমন টুলগুলো সম্পর্কে আমরা পরিচিত হয়নি। মানে কোন টুলগুলো বেশি ব্যবহার করা হবে সেই টুলগুলো এখানে পরিচিতি দেওয়া আছে, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। যেমন সিলেকশন টুল হচ্ছে এটাকে সিলেকশন টুল ভি, এটা হচ্ছে সিলেকশন টুল। তারপর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল ওয়াই, এটা দ্বারা ম্যাজিক ওয়ান টুল বোঝায়। এরকম করে প্রত্যেকটা টুলের নাম এখানে দেওয়া আছে। আমি কিন্তু কিছু টুলের নাম বলেছিলাম, যেমন আমি বলেছিলাম লেসো টুলের কথা, তারপর সিলেকশন টুলের কথা, তারপর হচ্ছে এখানে আর কিছু টুলের কথা আমি বলেছিলাম, হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল টুলের কথা, রেক্ট্যাঙ্গেল মার্গিও টুল বলছি। রেক্ট্যাঙ্গেলের ভিতরেই কিন্তু তোমাদের মার্গিও টুল, ইলেকট্রিক্যাল টুল, হ্যাঁ, এই টুলগুলো রয়েছে আর কি। হ্যাঁ, এই টুলগুলো দ্বারা কি করা হয়, তোমাদের প্রশ্ন হতে পারে এগুলো কি বলা হচ্ছে। এই টুলগুলো দ্বারা বিভিন্ন কাজ করা হয়। কি করা হয়, যেমন তোমার একটা চতুর্ভুজ আঁকতে হবে, তখন তুমি রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করে তুমি চতুর্ভুজ আঁকতে পারো। এটার ভিতরে আবার অপশন আছে, এখানে তুমি বৃত্ত দিতে চাও, তাহলে ইলেকট্রিক্যাল টুল এখানে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে এর ভিতরের অপশনগুলো আসবে, তখন তুমি কি করতে পারবা, তখন তুমি বৃত্ত দিতে পারবা। তাহলে বৃত্ত দেওয়ার জন্য তোমার ওখানে এই রেক্ট্যাঙ্গেল টুলের ভেতরেই অপশন আছে ইলেকট্রিক্যাল মার্গিও টুল, সেইখানে আমি এটা ব্যবহার করে করতে পারি। তারপরে হচ্ছে যে গ্রেডওয়েন টুলের সাহায্যে অ্যাকচুয়ালি কালার ব্লেন্ড করা হয়। অর্থাৎ আমাদের এই পাশে ধরো ডিপ ব্ল্যাক হলে আস্তে আস্তে অ্যাশ কালার, দেন হোয়াইট কালার, এরকম করে ব্লেন্ডিং করি না আমরা রঙের, এই ব্লেন্ডিংয়ের কাজটা আমাদের এরকম বিভিন্ন টুলের সাহায্যে করা হয়। সেই টুলটার নাম হলো গ্রেডওয়েন টুল। তো এরকম হচ্ছে এই যে ব্লেন্ডিং আরেকটা টুল আছে, ব্লেন্ড টুল, এরকম অনেক ধরনের টুল রয়েছে, পেন্সিল টুল রয়েছে, পেন টুল রয়েছে, হ্যান্ড টুল রয়েছে। প্রত্যেকটা টুলের আলাদা আলাদা কাজ রয়েছে যা আমরা মুখস্থ করব, এবং যেগুলো বেশি ব্যবহার করা হয় সেগুলো এখানে আসলে বেসিক্যালি দেখানো হয়েছে তোমাদের। সো এগুলো তোমরা একটু শিখে নিবে। এরপরে দেখো এই টুলগুলো দিয়ে কোনটার কি কাজ করা হয় তা এখন এখানে বর্ণনা দেওয়া আছে। সো টেনশনের কিছুই নাই, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। সো এগুলো ভালো মতো পড়বা। দেখো সিলেকশন টুল, সিলেকশন মানে কি, সিলেকশন মানে কোনো একটা জিনিসকে আমি সিলেক্ট করতেছি, তাই তো, কোনো একটা জিনিসকে আমি ওই জায়গাটাকে সিলেক্ট করতেছি। তো সিলেকশন টুল মানে সিলেক্ট করা। তাহলে যেই টুলের সাহায্যে ছবির অবজেক্ট সিলেক্ট করা হয়, তাহলে ছবির অবজেক্ট বলতে কি বোঝায়, যেমন ধরো আমি একটা ছবি নিলাম, নেওয়ার পর সেটা আমি কতটুকু কাট করব, কতটুকু ক্রপ করব, এই বিষয়গুলো যে রাখতেছি, ওই ছবিটাই হলো আমার অবজেক্ট। যে কোনো ছবি আমি এখানে নিয়ে এসে স্থাপন করলাম, সেই ছবিটাই হবে আমার ওই পর্দার অবজেক্ট, অ্যান্ড ওইটাকে আমি কতটুকু কাট করব, কতটুকু মিনিমাইজ করব, ওইটাই হচ্ছে আমি সিলেক্ট করে বাদবাকি অংশটা কাট করে দিলাম। তাহলে যতটুকু অংশ সিলেক্ট করলাম ওইটাই হচ্ছে সিলেকশন টুলের সাহায্যে করতে হয়। তাহলে মাউসে ড্র্যাগ করে অবজেক্টটিকে হচ্ছে সুবিধা মতো স্থানে স্থানান্তর করা যায় এই সিলেকশন টুলের সাহায্যে। তারপর হচ্ছে ডিসিলেকশন টুলের সাহায্যে আমাদের সিলেকশন কি করতে হয় দেখো তো, এর মাধ্যমে অবজেক্টটি সরাসরি সিলেক্ট করা যায় এবং স্থানান্তর করা যায়। ডিসিলেক্টের সাহায্যে খুব সহজেই তুমি সিলেক্টও করতে পারবা, আবার এটা যে কোনো জায়গায় মুভ করতে পারবা।
যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবা, এক ফাইল থেকে আরেক ফাইলে নিয়ে যেতে পারবা, বা ডানে আসে বামে নিয়ে যেতে পারবা। তাহলে ডিসিলেকশনের সাহায্যে একসাথে দুইটা কাজ করা যায়। এটি দিয়ে ড্রয়িং করা যায়, এটি দিয়ে কি করা যায়, ড্রয়িং করা যায়। তারপর হচ্ছে পেন টুল। পেন টুলের সাহায্যে কি করা হয়, হচ্ছে যে কোনো ধরনের অবজেক্ট বা শেপ তৈরি করা যায়। পেন টুলের সাহায্যে আমরা বিভিন্ন যে পেন ব্যবহার করে বিভিন্ন জায়গায় বক্ররেখা, সোজা, বিভিন্ন চিকন চিকন দাগগুলো কিন্তু আমরা পেন বা পেন্সিল দিয়ে টানি। তো সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটারে একটা ইলাস্ট্রেটর প্রোগ্রামে একটা টুল রয়েছে, যে টুলকে বলা হয় পেন টুল। এই পেন টুলের সাহায্যে আমরা অবজেক্ট, শেপ, বৃত্ত দেওয়া, রেক্ট্যাঙ্গেল দেওয়া, বা হচ্ছে হাফ সার্কেল দেওয়া ইত্যাদি করার জন্য আমরা এই সফটওয়্যারগুলোর পেন টুল ব্যবহার করে থাকি। অর্থাৎ সোজা বা আঁকাবাঁকা লাইন তৈরি করা যায় এই পেন টুলের সাহায্যে। ওকে, আমি কিন্তু নীল কালার দিয়ে দাগাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো দ্যাট তোমরা এগুলো রেড কালার দিয়েই সুন্দর করে মার্ক করবা, ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে এমসিকিউ প্রশ্ন বা রিটেন প্রশ্ন আসতে পারে, বা কোন টুলের সাহায্যে কোনটা কি কাজ করে থাকে এগুলো আমাদের এমসিকিউ আসতে পারে। তারপর দেখো বলা হয়েছে টাইপ টুল। তারপর কি বলা হচ্ছে, টাইপ টুল। টাইপ টুলের সাহায্যে কি করা হয়, টাইপ মানে কি, আমরা বিভিন্ন যে টেক্সট লিখি না, কমেন্ট করি, তোমরা তো সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন কমেন্ট সেকশনে কমেন্ট করো। এই যে কমেন্ট করার জন্য তোমরা কিন্তু টেক্সট বক্সে গিয়ে টেক্সটগুলো লেখো, টেক্সট বক্সে গিয়ে লেখো না, এরকম টেক্সট বক্সে লেখা ও এডিট করার জন্য আমাদের এই সফটওয়্যারের একটা টুল ব্যবহার করা হয়, যার নাম হলো টাইপ টুল। তার নাম কি হলো, টাইপ টুল। আমি রেক্ট্যাঙ্গেল টুলের কথা বলেছিলাম। রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে কি করা হয়, রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে বেসিক্যালি চতুর্ভুজ আকৃতি দেওয়া হয়। অর্থাৎ আমরা যে বর্গ আঁকি, এই বর্গ আঁকার জন্য বা চতুর্ভুজ অঙ্কন করার জন্য এই টুলের ব্যবহার করা হয়। এছাড়াও এর হচ্ছে ড্রপডাউন মেনুতে গিয়ে বৃত্তাকার, স্টার ইত্যাদি শেপ দেওয়া যায়। বলছিলাম না, এখানে ডাবল ক্লিক করার পর আরও অপশন থাকবে ভিতরে, সেটা হচ্ছে বৃত্ত, স্টার ইত্যাদি অঙ্কন করার জন্য আমরা এই টুলটা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে পেইন্ট ব্রাশ। পেইন্ট ব্রাশ দ্বারা আমাদের কি করা হয়, পেইন্ট ব্রাশ দ্বারা আমরা হচ্ছে পেইন্ট করা, লাইন দেওয়া, ছবি অঙ্কন করা ইত্যাদির ক্ষেত্রে এই ব্রাশটি বা এই টুলটি ব্যবহার করে থাকি। পেন্সিল টুল, আমি বলছিলাম না পেন অ্যান্ড পেন্সিল টুল, পেন্সিলের মতন এটি দিয়ে ছবি আঁকা যায়। পেন্সিল দিয়ে আমরা যেমন ছবি আঁকি ওইরকম এটা দ্বারাও ছবি আঁকা যায়। তারপর গ্র্যাডুয়েন্ট টুল। গ্র্যাডুয়েন্ট টুলের সাহায্যে কি বলেছিলাম, রঙের মিশ্রিত অবজেক্ট বানানো। দেখছো আমি রং মিশ্রণ করা বলেছিলাম না, বিভিন্ন শেড তৈরি করা, অ্যাশ কালার থেকে হালকা হালকা হোয়াইট কালার যাওয়া, বা ব্ল্যাক কালার থেকে অ্যাশ কালার থেকে হোয়াইট কালার, এরকম ব্লেন্ড করার ক্ষেত্রে আমরা এই টুলটা ব্যবহার করি। দেখো রঙের মিশ্রণের শেড তৈরি করা যায়, মানে বিভিন্ন মিশ্রণের যে বিভিন্ন শেডগুলো আমরা দেখতে পাই, এই শেডের বিষয়গুলো আমরা এই গ্র্যাডুয়েন্ট টুলের সাহায্যে করতে পারি। তারপর হচ্ছে ম্যাশ টুল। ম্যাশ টুলের সাহায্যে কি করি, এর সাহায্যে যে কোনো স্থানে শেড আনা যায়, যে কোনো স্থানে, যে কোনো জায়গায় তুমি শেড ব্যবহার করতে চাও সেটা এই টুলের সাহায্যে আনা যায়। তারপর হচ্ছে আই ড্রপার টুল। আই ড্রপার টুলের সাহায্যে কি করা হয়, এই অবজেক্ট এর কোনো একটি অংশ রং অন্যত্র প্রয়োগ করা, কোনো একটা অংশের রং অন্য জায়গায় প্রয়োগ করার ক্ষেত্রে আমরা আই ড্রপার টুল ব্যবহার করে থাকি। আই ড্রপার টুলের সাহায্যে অবজেক্টের যে কোনো একটা অংশে হচ্ছে রং অন্য জায়গায় প্রয়োগ করার জন্য এটা ব্যবহার করা হয়। ব্লেন্ডার টুল। ব্লেন্ডার টুল হলো একাধিক অবজেক্ট এর সাথে রং এবং শেড মিশ্রণ এর ঘটাতে এই টুল ব্যবহার করা হয়। এটার সাহায্যেও শেড তৈরি করার ক্ষেত্রে এই টুলটা ব্যবহার করা হয়ে থাকে। সো আমরা মোটামুটি জানলাম। এখন এখানে একটা চিত্র দেখানো হয়েছে, যার সাহায্যে নতুন ফাইল তৈরি করার সময় আমাদের এখানে উইথ অ্যান্ড হাইটের একটা বিষয় রয়েছে। উইথ অ্যান্ড হাইট বলতে গেলে বোঝানো হয় তুমি যখন চিত্রটা আঁকবা তোমার প্রস্থ কত নিবা, দৈর্ঘ্য কত নিবা, ঠিক আছে, হাইটটা কত নিবা, হ্যাঁ, এবং প্রস্থটা কত নিবা, এটা কিন্তু তোমাকে ফিক্সড করে, মানে তুমি কতটুকু পেজের ভিতরে আঁকতে চাও, ঠিক আছে, যে তুমি A4 পেপারের ভিতরে আঁকতে চাও নাকি হচ্ছে লিগাল পেপারের মধ্যে আঁকতে চাও, মানে পেপারের সাইজটা তোমাকে নির্ধারণ করে নিতে হবে। তো এখানে পেপারের সাইজ নির্ধারণ করার জন্য আমাদের এখানে উইথ অ্যান্ড হাইট আছে, মানে কম্পিউটারের ভিতরে। সো উইথ অ্যান্ড হাইটটা সিলেক্ট করে দেন ওকে করলে আমরা এই কাজটা করতে পারি, যেটি তোমাদের এখন দেখানো হবে। দেখো, নতুন ফাইল তৈরি করা, নতুন ফাইল তৈরি করার সময় এই কাজটা করতে হয়। নতুন ফাইল তৈরি করার জন্য প্রথমে আমাদের ফাইল মেনুতে যেতে হয়, দেন নিউ অপশনে যেতে হয়। নিউ অপশনে যাওয়ার পরে নতুন ফাইল এসে তার নাম দিয়ে নিচে সেটিং এর মতো করে সেভ করতে হয়। তাহলে আমরা কি করব, সেটিংয়ের মতো করে এটাকে সেভ করব। 2 নাম্বার কাজে কি বলা হয়েছে দেখো, কাজ নাম্বার 2 বলা হয়েছে ইলাস্ট্রেটর এর ইন্টারফেস রং
পরিবর্তন করা, মানে আমরা ইন্টারফেসের ভিতরে রং কিভাবে পরিবর্তন করতে হয় তা দেখব। দেখো ইন্টারফেসের পরিবর্তন ধাপগুলো এখানে দেওয়া আছে চিত্রে, এবং বিভিন্ন আকৃতির অনুশীলন করা আছে, মানে কীভাবে কোন আকৃতি দেওয়া যায়, কিভাবে স্কোয়ার আঁকা যায়, বৃত্ত আঁকা যায়, বা স্কোয়ারের ভিতরে কিছু অংশ কিভাবে কাট করে বৃত্তের ভিতরে নিয়ে আসা যায়, বা দুটো বৃত্ত একসাথে অ্যাটাচড কীভাবে করা যায়, তার ভিতরে আবার কালার কিভাবে পরিবর্তন করা যায়, এই কালার পরিবর্তন করাটাই আমরা এখানে শিখব। ঠিক আছে, দেখো পারফরমেন্স ডায়ালগ বক্সে আমরা ব্রাইটনেস নামে একটা অপশন আছে। ঠিক আছে, এই যে ব্রাইটনেস, এই ব্রাইটনেস ড্র্যাগ ডাউন রং সিলেক্ট করে ওকেতে ক্লিক করি। অর্থাৎ আমাদের এখানে ড্র্যাগ ডাউন বক্স বলতে বোঝানো হয় আমরা একটা ছোট্ট পিক পয়েন্টের মতন আছে, ওটাতে ক্লিক করলে নিচে অনেকগুলো অপশন আসে, সেই অপশনগুলোকেই বলা হয় ড্র্যাগ ডাউন। আর এই ড্র্যাগ ডাউন যেমন আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ, একটু ছোট করে নিই তাহলে তোমরা একটু দেখতে পাবা। হয়তো তোমরা এখানে যে একটা ছোট কি পয়েন্ট রয়েছে না, এইগুলোকে বলা হয় ড্র্যাগ ডাউন। এটাতে ক্লিক করলে দেখবা অনেকগুলো অপশন আসবে। দেখো আমি এটা ক্লিক করলাম, দেখো অপশন এসেছে না, যে কোনো আমি কালার এখানে সিলেক্ট করতে পারছি, এখানে আমি পেন্সিলের কালার সিলেক্ট করতে পারছি। এইভাবে আমি কিন্তু ড্র্যাগ ডাউন বলা হয়। এই ড্র্যাগ ডাউনের মাধ্যমে আমরা বিভিন্ন স্থানেই তোমরা এই ড্র্যাগ ডাউনের অপশনগুলো দেখতে পাবা। এই ড্র্যাগ ডাউনের সাহায্যে তোমরা এখানে বিভিন্ন কাজ করতে পারবে। সো এই ড্র্যাগ ডাউনের রং সিলেক্ট করে ওকেতে ক্লিক করি। এখানে আমাদের ড্র্যাগ ডাউন অপশন রয়েছে, সেখানে গিয়ে ব্রাইটনেসে গিয়ে দেন তারপর আমরা ড্র্যাগ ডাউনে যাব, দেন আমরা কালারটা সিলেক্ট করে দেব। এই কথাটাই বলা হয়েছে। তৃতীয় নম্বর কাজে বলা হচ্ছে কাজ নাম্বার 3, ইলাস্ট্রেটরের বিভিন্ন ধাপে শেপ ডিজাইন করা। এই যে রেক্ট্যাঙ্গেল দেওয়া, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল দেওয়া, হ্যাঁ সার্কেল, ওভাল, এই শেপগুলো দেওয়ার জন্য আমাদের বিভিন্ন অপশন আছে, যেখানে আমরা হচ্ছে রোটেট করা এবং রিফিল টুল এর ব্যবহার। ঠিক আছে, ইলাস্ট্রেটরে বিভিন্ন ধরনের শেপ ডিজাইন করা। প্রথমেই আমাদের কি করতে হবে, রেক্ট্যাঙ্গেল শেপ টুল নেই, তাহলে আমরা প্রথমে বলছিলাম রেক্ট্যাঙ্গেল শেপ টুলের সাহায্যে আমরা কী করতে পারি, নিখুঁত বর্গাকার বৃত্ত দিতে পারি বা বর্গ আঁকতে পারি। তাহলে এই টুলের সাহায্যে দুটি আয়ত ড্র করি। তাহলে দুইটা আয়তক্ষেত্র বা আয়ত ড্র করব, যেগুলোকে আমরা বর্গ বলতে পারি। একটি আরেকটি স্পর্শ করবে। তাহলে দুইটা যখন করবে তখন দুইটাকে আমি একসাথে অ্যাটাচড করে দেবো। এই যে এইরকম ঠিক দেখতে আমরা পরে দেখতে পাচ্ছি, ঠিক এইরকম দেখো, ঠিক এইরকম দুইটা কি অ্যাড করব, দুইটা একটা কি স্পর্শ করছে, এরকম দুইটা বর্গ আর্ট করব বা আয়ত আর্ট করব। এই আয়তক্ষেত্র আর্ট করার পর সেইখানে কিন্তু কিছু অংশ কিন্তু দুইটার মিলিত হয়ে গেছে, তাই না? এইবার উইন্ডো মেনু থেকে পাথ ফাইন্ডার নেই, পাথ ফাইন্ডারটা কোথায় আছে তোমরা দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে পাথ ফাইন্ডার, এটা সিলেক্ট করতে হবে। আমরা প্রথমেই শেপ ফ্যাক্টরের সাহায্যে বর্গ এঁকেছি, তারপর আমরা উইন্ডোতে গিয়েছি, উইন্ডোতে যাওয়ার পরে আমরা সেখান থেকে পাথ ফাইন্ডার সিলেক্ট করেছি, করার পর দুইটি আয়তক্ষেত্র সিলেক্ট করলাম, দুইটা আয়তক্ষেত্র ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। তারপর পাথ ফাইন্ডারের শেপ মুভ যে কোনো একটি অপশন রয়েছে তা অনুশীলন করি, যে কোনো একটা অনুশীলন করলে হবে। 4 নম্বর যে অপশনটি রয়েছে তার সাহায্যে নিচের কাজটি করি। তাহলে 4 নম্বরে যে কাজটা রয়েছে তার সাহায্যে পরবর্তী কাজগুলো করব। চলো 4 নম্বরে কি বলা হয়েছে দেখি। বলা হয়েছে অবজেক্টের মেনু থেকে আমরা আনগ্রুপ করে দুটি শেপ আলাদা করে দিই। আনগ্রুপ বলতে গেলে দুইটা একসাথে অ্যাটাচ ছিল, তাই এটা গ্রুপ আকারে ছিল। আনগ্রুপ করলে দুইটা আলাদা হয়ে যাবে, আলাদা করে পাশে চিত্রের মতন দেখাবে, পাশে যে চিত্রটা রয়েছে নিচে সেই চিত্রের মতন দেখাবে। ঠিক এইরকম দেখো, আনগ্রুপ করে দিলে মাঝখানে ওই অংশটা আমাদের রিমুভ হয়ে যাবে এবং দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। এরপর রাউন্ড আয়ত টুল। রাউন্ড আয়ত টুল বলতে গেলে যে আমরা আয়ত টুলটা ব্যবহার করেছি, ওখানে রাউন্ড আয়ত টুল রয়েছে, সেইখানে এখন যাব। সেইখানে হচ্ছে ইলপস টুল। ঠিক আছে, ইলপস টুল নিয়ে বিভিন্ন আকার আকৃতি চেষ্টা করি। ওই যে আমি বললাম ইলেকট্রিক্যাল টুল। সো এই ইলেকট্রিক্যাল টুলের ভিতরে আমরা কিন্তু এই রেক্ট্যাঙ্গেল টুলের ভিতরে ইলেকট্রিক্যাল বা হচ্ছে ইলপস টুল পাওয়া যায়। সেই টুলগুলো এখন ব্যবহার করে আমরা বিভিন্ন জিনিস আকার আকৃতির চেষ্টা করব, যেমন স্টার, তারপর হচ্ছে তোমার সার্কেল, এগুলো চেষ্টা করব। পাথ ফাইন্ডার এর নিচের দিকে যে অপশনগুলো রয়েছে সেগুলো অনুশীলন করি, ডান দিকের চিত্রের মতন করে বা অন্য কিছু বানানোর চেষ্টা করি, যে কোনো আকৃতির শেপ আমরা আঁকানোর চেষ্টা করব, এই কথাই ওরা বলেছে। এবার কাজ নাম্বার 4-এ কী বলা হয়েছে? কাজ নাম্বার 4-এ বলা হয়েছে ইলাস্ট্রেটর এর হচ্ছে
রোটারি টুল এর সাহায্যে শেপ রোটেট করার জন্য স্টার টুল এর সাহায্য নিয়ে একটি স্টার ড্র্যাগ করি। স্টার ড্র্যাগ করলাম, মানে স্টার আঁকালাম। এরপর এই অবজেক্ট মেনু থেকে ট্রান্সফর্ম এ যাই, এর সাহায্যে আমরা রোটেট সিলেক্ট করি। রোটেট সিলেক্ট করলে এটা ঘোরানো যাবে, ঠিক আছে, রোটেট করানো যাবে। অ্যাঙ্গেল এর ঘরে কত ডিগ্রি রোটেট করতে চাই তা নির্বাচন করি। সো অ্যাঙ্গেলের ঘরে এখন আমরা এখানে সিলেক্ট করব, এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল আমি ঘোরাতে চাই। এখানে অপশন রয়েছে, এটা হচ্ছে 30 ডিগ্রি 40 ডিগ্রি কত অ্যাঙ্গেলে ঘোরাতে চাই সেরকম রোটেট করার পর ওকেতে ক্লিক করলে সেটা রোটেট করা সম্ভব হবে। এই কপিতে ক্লিক করলে ওই পরিমাণের রোটেট হয়ে আরেকটি কপি হয়ে যাবে, মানে সেম একই জিনিস কপিতে যেই ক্লিক করি তাই সেম একই জিনিস আবার দেখা যাবে, এই কথাটাই বলা হয়েছে। এইভাবে আমরা কিন্তু স্টার, ওভাল এরকম আঁকতে পারি। এখন আমরা 5 নম্বর কাজে কি দেখতে পারবো সার্কেল কীভাবে আঁকাইতে হয়। দেখো, ইলাস্ট্রেটরে রিফ্লেক্ট টুল এর ব্যবহার। রিফ্লেক্ট টুলের সাহায্যে কী করা হয়, আমরা বৃত্ত আঁকানোর ক্ষেত্রে এই টুলটা ব্যবহার করতে পারি। দেখো, এই যে ইলাস্ট্রেটরে রিফ্লেক্ট টুলের ব্যবহার, চিত্র দেখা যাচ্ছে রিফ্লেক্ট টুলের সাহায্যে আমরা দুইটি দ্বিখণ্ড করতে পারি। দেখো, প্রথমে আমরা কি টুল ব্যবহার করব, হচ্ছে ইলপস টুল ব্যবহার করে বৃত্ত ড্র্যাগ করি। ইলপস টুল সাহায্যে কিন্তু আমরা স্টার আঁকাইছিলাম, মনে আছে তো? সো একই টুলের সাহায্যে আমরা এখন বৃত্ত আঁকাবো। এই বৃত্তটি কপি করে মাঝ বরাবর একটি আয়ত ড্রপ করি। মাঝ বরাবর এটা কপি করার পর মাঝ বরাবর আয়তক্ষেত্র হচ্ছে ড্র্যাগ করতে বসে। এই ড্র্যাগ করার পরে কি করব, সেই পাথ উইন্ডার এর সাহায্য নিয়ে কাট করে নিই, ঠিক আছে, কেটে নিই। এরপর কি করতে বলা হয়েছে, অবজেক্টের মেনু থেকে আমরা ট্রান্সফর্ম এ যাই। এরপর আমরা রিফ্লেক্ট সিলেক্ট করি। রিফ্লেক্ট সিলেক্ট করার পর এখানে আমাদের হরাইজন্টাল, ভার্টিক্যাল অ্যান্ড অ্যাঙ্গেল এই তিনটি বিষয় মাথায় রাখার বিষয় রয়েছে। কারণ আমরা এটা হরাইজন্টালি হচ্ছে কাট করব না হচ্ছে ভার্টিক্যালি কাট করব না অ্যাঙ্গুলারভাবে কাট করব, এই বিষয়গুলোকে আমরা কিন্তু এখানে ভার্টিক্যালি সিলেক্ট করব, কারণ ভার্টিক্যালি সিলেক্ট করলে সেটা ভার্টিক্যালি কাট হবে, ঠিক আছে। ভার্টিক্যালি সিলেক্ট করার পর আমরা অ্যাঙ্গুলার 90 ডিগ্রি করি, 90 ডিগ্রি করে কপিতে ক্লিক করি, তাহলে আরেকটা কপি হয়ে যাবে। পাশের চিত্রের মতন অবজেক্ট তৈরি করি। এরপর কি বলা হয়েছে, এইবার দুটি অংশকে এক করে দিলে পূর্ণবৃত্ত পেয়ে যাব এবং ফাইল মেনুতে ক্লিক করি। তাহলে দুইটা আলাদা আলাদা বৃত্তকে আমি কাট করে দেন আমি এখানে বৃত্তগুলোকে অ্যাটাচ করেছি। দুইটা আলাদা আলাদা কাট করার পর দুইটাকে একত্রিত করে দিয়ে আমি একটা কি পেয়েছি, বৃত্ত পেয়েছি। কীভাবে প্রপার একটা বৃত্ত পেলাম সেইটা আমরা এখন দেখলাম, যে আমরা কিন্তু ভার্টিক্যালি কেটে দেন তারপর আলাদা আলাদা করে তারপরে একসাথে অ্যাটাচ করেছি। এই বিষয়গুলো আমাদের এখানে শেখানো হচ্ছে কীভাবে কাট করা যায়। তারপর হচ্ছে আমাদের ফাইল সেভ কীভাবে করতে হয়। এতক্ষণ তো আমরা অনেক কাজ করলাম, এখন আমরা যে ফাইলটা সেভ না করি তাহলে তো হারিয়ে যেতে পারে। তাহলে আমরা এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফাইল সেভ করা শিখব। প্রথমে আমরা কি করব, প্রথমে ইলাস্ট্রেটরে ফাইল সেভ করা ও প্রিন্ট করা জন্য আমরা প্রথমেই যাব হচ্ছে ফাইল মেনুতে ক্লিক করব। ফাইল নামে একটা মেনু রয়েছে, সেটাতে ক্লিক করার পরে আমরা সেভ অ্যাজে ক্লিক করব। প্রশ্ন আসতে পারে সেভ করার জন্য কোনটিতে ক্লিক করতে হয়, অ্যান্সার হবে সেভ অ্যাজ, ঠিক আছে। তারপর ডায়ালগ বক্সে ফাইল নেম দিব। ফাইল নেম দিলে আমি নির্দিষ্ট নামে সেটা কি সংরক্ষণ করে রাখতে পারবো। তারপরে সেভে ক্লিক করব। সেটা খুব সহজে এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া আছে, এইটাও তোমাদের এমসিকিউ দেওয়া থাকতে পারে। প্রথমে আমরা ওয়ার্কিং মোডে যাব, দেন ফাইলে যাব, দেন সেভ অ্যাজে যাব, দেন সেভ করব। ওকে, মনে থাকবে সবার। তাহলে সেভ অ্যাজে আমরা ডায়ালগ বক্সে গিয়ে সেভে ক্লিক করলে পূর্ণাঙ্গ ফাইলের নাম লিখে এইবার ছবি হিসাবে সেভ করার জন্য সেভ ফর ওয়েবে ক্লিক করতে হবে। যদি ছবি হিসাবে সেভ করতে চাও সেই ক্ষেত্রে সেভ ফর ওয়েবে ক্লিক করতে হবে। যেমন এখানে দেওয়া আছে সেভ ফর ওয়েব, সেই ক্ষেত্রে ফাইলে যাব, সেভ ফর ওয়েবে ক্লিক করব, দেন সেভ। যদি আমাদের ছবি হিসাবে বলে তাহলে সেভ ফর ওয়েব হবে, আর যদি জাস্ট ফাইল আকারে হয় তাহলে শুধু সেভ অ্যাজ হবে। তখন কি হবে, শুধু সেভ অ্যাজ হবে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। সেভ ফর ওয়েব এই ডায়ালগ বক্সে সেভে ক্লিক করার পর নাম এর নিচে আমরা জেপিজি আমরা এরকম সিলেক্ট করে দেব। জেপিজি সিলেক্ট করলে সেটা আমাদের পিকচার্স আকারে থাকবে আর কি। হ্যাঁ, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ছবি আকারে ফাইল সেভ করা। এই দেখো
ওরা ছবি আকারে ফাইল সেভ করার জন্য ওরা কিন্তু জেপিজি সিলেক্ট করে নিয়েছে। এরপর প্রিন্ট করার জন্য আমরা কি করব, প্রিন্ট করা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমাদের কি করতে হবে, প্রিন্টে ক্লিক করতে হবে। দেন ডানে ক্লিক করলে আমাদের ইলাস্ট্রেটরের প্রিন্টারে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইলাস্ট্রেটরের সাহায্যে আমি একটা ছবি কীভাবে সেভ করতে হয়, সেই ছবি সেভ করার জন্য জেপিজি ফাইল করতে হয় এটা শিখতে পারলাম। কিভাবে একটা ইলাস্ট্রেটরে বৃত্ত আঁকতে হয়, কিভাবে একটা বর্গ আঁকতে হয়, কিভাবে একটা স্টার আঁকতে হয়, কিভাবে রং প্রয়োগ করতে হয়, কিভাবে কপি করতে হয় তা শিখতে পারলাম। এবং তার সাথে সাথে আমরা জানতে পারলাম কিভাবে আমরা শুধুমাত্র একটা ফাইল সেভ করতে পারি, শুধুমাত্র একটা ফাইলকে ছবি আকারে কনভার্ট করে সেভ করতে পারি। এতক্ষণ ধরে আমরা ইলাস্ট্রেটর প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।